বাংলাদেশের কোনো একটি জেলায় আপনার বিরুদ্ধে একটি ক্রিমিনাল বা ফৌজদারি মামলা দায়ের হলো। আপনি চাচ্ছেন মামলাটি ট্রান্সফার করে আপনার নিজ জেলা কিংবা সুবিধাজনক অন্য কোনো জেলায় নিয়ে যেতে। প্রশ্ন হচ্ছে, এটা কি আইনানুগভাবে সম্ভব? সুপ্রিয় দর্শক, এমন প্রশ্নের মুখোমুখি হতে হয় আমাদেরকে প্রায়শই। কিন্তু সমস্যাটি হচ্ছে এই যে, এমন প্রশ্নের উত্তর স্বল্প কথায় প্রশ্নকারীকে বুঝিয়ে বলা কিংবা বোঝাতে পারা খুবই কঠিন। সঙ্গত কারণে এমন প্রশ্নের গোছালো উত্তর দিতে আমরা নির্মাণ করেছি ফৌজদারি মামলা ট্রান্সফার বা স্থানান্তর বিষয়ক এই এপিসোডটি। আমরা আশা করি এই এপিসোডটি দেখার পর আগ্রহী সকলেই এই বিষয়ে পেয়ে যাবেন একটি স্পষ্ট ধারণা। চলুন তাহলে প্রবেশ করা যাক মূল আলোচনায়। শুরুতেই জানিয়ে রাখছি যে ক্রিমিনাল কেস বা ফৌজদারি মামলা ট্রান্সফার বা স্থানান্তর বিষয়ক বিধান সন্নিবেশিত করা হয়েছে 1898 সালের ক্রিমিনাল প্রসিডিউর কোডের 525A থেকে 528 ধারায়। তন্মধ্যে 525A ধারায় আপিল বিভাগের মামলা বা আপিল ট্রান্সফার এর ক্ষমতা, 526 ধারায় হাইকোর্ট বিভাগের মামলা ট্রান্সফারের ক্ষমতা, 526B ধারায় দায়রা জজের মামলা ট্রান্সফারের ক্ষমতা এবং 528 ধারায় দায়রা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের মামলা ট্রান্সফারের ক্ষমতা সংক্রান্ত বিধানাবলী সন্নিবেশিত করা হয়েছে। আমরা প্রথমেই যাচ্ছি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা জেলা ম্যাজিস্ট্রেটের মামলা ট্রান্সফারের ক্ষমতা প্রসঙ্গে। এই প্রসঙ্গে 528 ধারার 2 উপধারায় বলা হয়েছে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা জেলা ম্যাজিস্ট্রেট তাঁর অধীনস্থ ম্যাজিস্ট্রেটের নিকট হতে যে কোনো মামলা উইথড্র বা প্রত্যাহার করে নিতে পারবেন, অথবা যে সকল মামলা তিনি তাঁর অধীনস্থ ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করেছেন তদ্রূপ যে কোনো মামলা তিনি ফেরত নিতে পারবেন এবং অতঃপর হয় তিনি নিজে এরূপ মামলার ইনকোয়ারি বা বিচার করবেন অথবা তিনি ইনকোয়ারি বা বিচার করার জন্য উপযুক্ত কোনো ম্যাজিস্ট্রেটের নিকট তা প্রেরণ করবেন। তার মানে হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা সিজেএম অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা সিএমএম অথবা জেলা ম্যাজিস্ট্রেট বা ডিএম কেবলমাত্র তার অধীনস্থ ম্যাজিস্ট্রেটের নিকট হতে কোনো মামলা ট্রান্সফার বা স্থানান্তর করতে পারেন। অর্থাৎ ভিন্ন জেলার মামলা ট্রান্সফার বা স্থানান্তর করার ক্ষমতা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেটগণ কারোরই নেই। এবার আমরা যাচ্ছি সেশনস জাজ বা দায়রা জজের মামলা ট্রান্সফারের ক্ষমতা প্রসঙ্গে। এই বিষয়ে 526B ধারায় বলা হয়েছে, অধীনস্থ আদালতের প্রতিবেদন মোতাবেক অথবা মামলার কোনো পক্ষের আবেদন ক্রমে অথবা নিজ উদ্যোগে দায়রা জজ যদি ন্যায় বিচারের স্বার্থে কোনো নির্দিষ্ট মামলা ট্রান্সফার বা স্থানান্তর করা সমীচীন বলে মনে করেন, সেক্ষেত্রে তিনি এরূপ মামলা তাঁর দায়রা বিভাগের অধীনস্থ এক ফৌজদারি আদালত হতে অপর ফৌজদারি আদালতে ট্রান্সফার বা স্থানান্তরের নির্দেশ দিতে পারবেন। এছাড়া 528 ধারার 1 উপধারায় বলা হয়েছে, দায়রা জজ তাঁর অধীনস্থ কোনো জয়েন্ট সেশনস জাজ বা যুগ্ম দায়রা জজের নিকট হতে যে কোনো মামলা উইথড্র বা প্রত্যাহার করে নিতে পারবেন। তার মানে হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেটের মতো দায়রা জজও কেবলমাত্র তার অধীনস্থ আদালতসমূহের একটি আদালত হতে অপর আদালতে মামলা ট্রান্সফার বা স্থানান্তর করতে পারেন, অথবা তার অধীনস্থ কোনো আদালত হতে মামলা প্রত্যাহার বা ফেরত নিতে পারেন। অর্থাৎ ভিন্ন জেলার দায়রা আদালতে বিচারাধীন কোনো ফৌজদারি মামলা ট্রান্সফার বা স্থানান্তর করার ক্ষমতা সেশন জাজ বা দায়রা জজের নেই। এবার আমরা যাচ্ছি হাইকোর্ট বিভাগের মামলা ট্রান্সফার বা স্থানান্তর করার ক্ষমতা প্রসঙ্গে। এই বিষয়ে 526 ধারায় বলা হয়েছে, অধীনস্থ আদালতের প্রতিবেদন মোতাবেক অথবা মামলার কোনো পক্ষের আবেদন ক্রমে অথবা নিজ উদ্যোগে যখন হাইকোর্ট বিভাগের নিকট এমন প্রতিপন্ন হয় যে অধস্তন কোনো আদালতে একটি মামলার ফেয়ার অ্যান্ড ইম্পার্শিয়াল তথা স্বচ্ছ ও নিরপেক্ষ ইনকোয়ারি বা বিচার অনুষ্ঠিত হবে না, অথবা মামলাটিতে সাম কোয়েশ্চেন অফ ল অফ আনইউজুয়াল ডিফিকাল্টি তথা অস্বাভাবিক কঠিন ধরনের কিছু আইনগত প্রশ্ন উত্থাপিত হতে পারে, অথবা
সি, যে স্থানে বা স্থানের কাছাকাছি কোনো অপরাধ সংঘটিত হয়েছে সন্তোষজনক ইনকোয়ারি বা বিচারের জন্য সেখানে উক্ত ইনকোয়ারি বা বিচার হওয়া বাঞ্ছনীয়। অথবা ডি, এই ধারার অধীন প্রদত্ত আদেশ মামলার পক্ষ বা সাক্ষীদের জেনারেল কনভেনিয়েন্স তথা উভয় পক্ষের জন্য সুবিধাজনক হতে পারে। অথবা ই, এরূপ কোনো আদেশ এক্সপেডিয়েন্ট ফর দ্য এন্ডস অফ জাস্টিস তথা ন্যায় বিচারের জন্য সমীচীন বা এই কোডের কোনো বিধান অনুসারে প্রয়োজনীয়। এই 5টি ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ 1. কোনো অপরাধের ইনকোয়ারি বা বিচার অপর কোনো আদালত কর্তৃক অনুষ্ঠানের, অথবা 2. কোনো নির্দিষ্ট মামলা বা আপিল অথবা কোনো নির্দিষ্ট শ্রেণীর মামলা বা আপিল একটি ফৌজদারি আদালত হতে তার কর্তৃত্বাধীন ও অধস্তন অপর কোনো সমপর্যায়ের বা ঊর্ধ্বতন আদালতে, অথবা 3. কোনো নির্দিষ্ট মামলা বা আপিল ট্রান্সফার করত নিজ কর্তৃক বিচারের, অথবা 4. কোনো আসামিকে নিজ কর্তৃক বা দায়রা আদালত কর্তৃক বিচারের জন্য প্রেরণের আদেশ দান করতে পারবে। সুপ্রিয় দর্শক, হাইকোর্ট বিভাগকে মামলা ট্রান্সফারের ক্ষমতা প্রদান সংক্রান্ত ফৌজদারি কার্যবিধির 526 ধারাটি খেয়াল করে দেখুন। ধারাটিতে যে কোনো ফৌজদারি মামলা ট্রান্সফারের কথা বলা হয়েছে, তার মানে হচ্ছে কেবলমাত্র একটি দায়রা আদালতের অধীনস্থ একটি আদালত হতে আর এক আদালতে মামলা ট্রান্সফারের বিষয়েই নয়, বরং এক জেলা হতে ভিন্ন জেলায় মামলা ট্রান্সফারের বিষয়টিও এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ কোনো ফৌজদারি মামলা এক জেলা হতে ভিন্ন জেলায় ট্রান্সফার করতে চাইলে আগ্রহী ব্যক্তিকে আবেদন করতে হবে ক্রিমিনাল প্রসিডিউর কোড তথা ফৌজদারি কার্যবিধির 526 ধারা মোতাবেক হাইকোর্ট বিভাগে। আবার 525 ধারায় আপিল বিভাগকেও হাইকোর্ট বিভাগের এক বেঞ্চ থেকে আরেক বেঞ্চে এবং অধস্তন আদালতের কোনো মামলা এক আদালত থেকে অন্য আদালতে ট্রান্সফার করার ক্ষমতা প্রদান করা হয়েছে। কিন্তু এক জেলার মামলা অন্য আদালতে ট্রান্সফার করাতে চাইলে আগ্রহী ব্যক্তিকে প্রথমেই 526 ধারা মোতাবেক আবেদন করতে হবে হাইকোর্ট বিভাগে। হাইকোর্ট বিভাগ এরূপ আবেদন নামঞ্জুর করলেই কেবল সংক্ষুব্ধ ব্যক্তি প্রতিকার প্রার্থী হতে পারবেন আপিল বিভাগে, অন্যথায় নয়। তবে এক জেলা হতে অন্য জেলায় মামলা ট্রান্সফারের আবেদন করলেই যে হাইকোর্ট বিভাগ স্বয়ংক্রিয়ভাবে এরূপ আবেদন মঞ্জুর করে ফেলবেন, বিষয়টি কিন্তু তা নয়। সেক্ষেত্রে আবেদনকারীকে 526 ধারায় উল্লেখিত 5টি ক্ষেত্রের যে কোনো একটি ক্ষেত্র সন্তোষজনকভাবে আদালতকে দেখাতে হবে। স্মরণ রাখার সুবিধার্থে আমরা আবারও এই 5টি ক্ষেত্র উল্লেখ করছি এখানে। এ, অধস্তন কোনো আদালতে একটি মামলার ফেয়ার অ্যান্ড ইম্পার্শিয়াল তথা স্বচ্ছ ও নিরপেক্ষ ইনকোয়ারি বা বিচার অনুষ্ঠিত হবে না, অথবা বি, মামলাটিতে সাম কোয়েশ্চেন অফ ল অফ আনইউজুয়াল ডিফিকাল্টি তথা অস্বাভাবিক কঠিন ধরনের কিছু আইনগত প্রশ্ন উত্থাপিত হতে পারে, অথবা সি, যে স্থানে বা স্থানের কাছাকাছি কোনো অপরাধ সংঘটিত হয়েছে সন্তোষজনক ইনকোয়ারি বা বিচারের জন্য সেখানে উক্ত ইনকোয়ারি বা বিচার হওয়া বাঞ্ছনীয়, অথবা ডি, এই ধারার অধীন প্রদত্ত আদেশ মামলার পক্ষ বা সাক্ষীদের জেনারেল কনভেনিয়েন্স তথা উভয় পক্ষের জন্য সুবিধাজনক হতে পারে, অথবা ই, এরূপ কোনো আদেশ এক্সপেডিয়েন্ট ফর দ্য এন্ডস অফ জাস্টিস তথা ন্যায় বিচারের জন্য সমীচীন বা এই কোডের কোনো বিধান অনুসারে প্রয়োজনীয়। এই 5টি ক্ষেত্রের যে কোনো একটি বিষয় সন্তোষজনকভাবে প্রদর্শন করতে না পারলে হাইকোর্ট বিভাগের নিকট হতে এক জেলা থেকে অন্য জেলায় ফৌজদারি মামলা ট্রান্সফারের আদেশ লাভের আইনগত কোনো সুযোগ নেই। বোধগম্যতার সুবিধার্থে আমরা এখানে একটি বাস্তব উদাহরণ তুলে ধরছি আপনাদের জন্য। বিএনপির তৎকালীন নেতা অ্যাডভোকেট জনাব তৈমুর আলম খন্দকারকে সম্ভবত অনেকেই চিনেন। নারায়ণগঞ্জের মানুষ তিনি। তো তিনি হাইকোর্ট বিভাগে একটি মামলা ট্রান্সফারের আবেদন করেছিলেন এই দাবিতে যে নারায়ণগঞ্জের স্থানীয় একজন আওয়ামী লীগ নেতা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন, যে কারণে স্থানীয় এমপি তার উপর বেআইনি চাপ সৃষ্টি করছেন। এছাড়া তার পক্ষে আরও দাবি করা হয় যে তার পক্ষে যে অ্যাডভোকেট তার জামিনের আবেদন করেছেন তাকেও আদালত চত্বরে বেধড়ক পেটানো হয়েছে। কিন্তু স্থানীয় এমপির বেআইনি হস্তক্ষেপের কারণে
স্থানীয় পুলিশ তাকে কোনো প্রকার সুরক্ষা প্রদান করছে না। হাইকোর্ট বিভাগ আবেদনকারীর এরূপ দাবি এবং প্রাথমিক সাক্ষ্য প্রমাণাদি বা পারিপার্শ্বিকতা বিবেচনায় আবেদনটিকে মঞ্জুর করত মামলাটিকে নারায়ণগঞ্জের ৪র্থ বিশেষ ট্রাইব্যুনাল থেকে ট্রান্সফার করত ঢাকার সিনিয়র স্পেশাল জজের আদালতে বিচারের জন্য প্রেরণ করেন। আমরা এখানে আরও একটি উদাহরণ দিচ্ছি। জনৈক ব্যক্তির বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জ থানায়। তিনি গাজীপুর জেলা আদালতে একটি মামলা দায়ের করেছেন। তিনি হাইকোর্ট বিভাগে দাবি করেন যে তার পক্ষে গাজীপুরে যাওয়া অসুবিধাজনক, কেননা আসামিরা প্রতিনিয়ত তাকে হুমকি ধামকি দিচ্ছে এবং তার জন্য তিনি গাজীপুর জেলার জয়দেবপুর থানায় একটি জিডি এন্ট্রি করেছেন। হাইকোর্ট বিভাগ সন্তুষ্ট হয়ে মামলাটিকে গাজীপুর থেকে ঢাকায় ট্রান্সফারের আদেশ দিয়েছেন। এছাড়া মাগুরা কোর্টে বিচারাধীন একটি মামলায় আসামি ছিলেন ডেইলি স্টারের সম্পাদক জনাব মাহফুজ আনাম। তিনি হাইকোর্ট বিভাগে দাবি করেন যে মামলার অভিযোগকারী ক্ষমতাসীন আওয়ামী লীগের একজন স্থানীয় নেতা এবং তিনি স্থানীয় প্রশাসনসহ ম্যাজিস্ট্রেসিকে বেআইনি চাপ প্রয়োগ করছেন, যার ফলে তার পক্ষে মামলাটির স্বচ্ছ ও ন্যায় বিচার পাওয়া মুশকিল। হাইকোর্ট বিভাগ আবেদনটি মঞ্জুর করত মামলাটিকে মাগুরা জেলা থেকে ট্রান্সফার করার প্রার্থনা মঞ্জুর করেছেন এই বিবেচনায় যে যেহেতু আবেদনকারী একজন প্রথিতযশা সাংবাদিক এবং তিনি ঢাকায় বসবাস করেন, সেহেতু তার পক্ষে প্রতিনিয়ত মাগুরায় যাওয়া আসা করা তার জীবনের পক্ষে ঝুঁকিপূর্ণ। আবার একটি মামলায় হাইকোর্ট বিভাগে দাবি করা হয় যে অপরপক্ষ তাকে প্রকাশ্য আদালতে তুলে নেওয়ার হুমকি দিয়েছে এবং তার পক্ষে না দাঁড়ানোর জন্য তার আইনজীবীদেরকেও হুমকি দেওয়া হয়েছে। হাইকোর্ট বিভাগ এমন দাবিকে গ্রহণযোগ্য মর্মে বিবেচনা করেছেন। সুপ্রিয় দর্শক, এই 4টি মামলার উদাহরণ থেকে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আপনার বিরুদ্ধে দূরবর্তী বা ভিন্ন কোনো জেলায় কোনো ফৌজদারি মামলা দায়ের হলে কিংবা আপনি যদি ভিন্ন কোনো জেলায় কোনো ফৌজদারি মামলা দায়ের করেন, সেক্ষেত্রে আপনি আপনার খেয়াল খুশি মতো আবেদন করলেই কিংবা আপনার বাড়ি ভিন্ন জেলায় মর্মের দাবি করলেই কিন্তু হাইকোর্ট বিভাগ আপনার আবেদন স্বয়ংক্রিয়ভাবে মঞ্জুর করে দিবে, বিষয়টি কিন্তু তা নয়। সেক্ষেত্রে আপনাকে যৌক্তিকভাবে এমন আশঙ্কার বিষয় আদালতকে দেখাতে হবে যে আপনি ওই আদালতে স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার পাবেন না কিংবা আপনি বা আপনার সাক্ষীদের জন্য মামলা ট্রান্সফার করা সুবিধাজনক হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই হচ্ছে ক্রিমিনাল কেস বা ফৌজদারি মামলা ট্রান্সফার বা স্থানান্তর বিষয়ক আমাদের সংক্ষিপ্ত পরিবেশনা। আমরা আশা করি এপিসোডটি থেকে আপনারা ফৌজদারি মামলা ট্রান্সফার বিষয়ে লাভ করেছেন একটি স্পষ্ট ধারণা। বিদায় নিচ্ছি আমরা এখানেই। সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন ল টিউব বিডির সঙ্গে আমাদের এই শ্রান্তিহীন পথ চলায়। যাহা বলিব সত্য বলবো, সত্য বলবো, করিলাম শপথ। যাহা বলিব সত্য বলবো, সত্য বলবো, করিলাম শপথ। LawTube PD, let our experience be your guide.